আমি আশা করি এবং আমি প্রায় নিশ্চিত যে এখানে আপনারা যারা উপস্থিত আছেন এবং শুধু আপনারা যারা উপস্থিত আছেন তারা নয়, তার বাইরেও যারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে 2024 সালের জুলাই আগস্ট মাসে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, নজর রাখছিলেন, তারা কেউই বিস্মিত হন নাই যে কি পরিস্থিতির মধ্য দিয়ে দেশ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে এই যে অনুষ্ঠান, এখানে আমরা কথা বলতে পারছি, সুস্পষ্টভাবে মত বিনিময় করতে পারছি, এটা সম্ভব হয়েছে কারণ 2024 সালের জুলাই আগস্ট মাসে 36 দিন ধরে বাংলাদেশের কিছু অকুতোভয় তরুণ সকলকে ডাক দিয়েছিলেন যে আসুন, যে ব্যক্তিতান্ত্রিক একটা ফ্যাসিবাদী ব্যবস্থা আছে সেটার অবসানের জন্য আমরা দাঁড়াই। যে তরুণরা আমাদেরকে ডাক দিয়েছিলেন তারা দলের লোক ছিলেন না, তাদের কোনো দল ছিল না। যারা আমাদের ডাক দিয়েছিলেন তাদের পরিচয়ের ভিত্তি কখনোই ধর্ম ছিল না, বর্ণ ছিল না, গোত্র ছিল না, রাজনৈতিক বিশ্বাস ছিল না। তারা দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন একটি কারণে, সেটি হচ্ছে যে বাংলাদেশে যে অগণতান্ত্রিক ব্যবস্থা 16 বছর ধরে একজন ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দিয়েছে, সেটা যে কোনো মূল্যে আমাদের নিঃসন্দেহে সেটাকে বদল করতে হবে। তো সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, যারা ছাত্র, যারা শ্রমিক, যারা কর্মচারী, তারা মনির শোনা যাচ্ছে এখানে, তরুণদের আহ্বানে রাজনৈতিক দল কিংবা ধর্মের বিবেচনা, গোত্রের বিবেচনা, বয়সের বিবেচনা, পেশার বিবেচনা, রাজনৈতিক বিশ্বাসের বিবেচনা কোনো কিছুই আসলে আমাদেরকে বিভক্ত করে নাই। কোনো পরিস্থিতিতেই 36 দিন ধরে অব্যাহতভাবে নিপীড়ন, নির্যাতন মোকাবেলা করেছে মানুষ। 1400 মানুষ প্রাণ দিয়েছেন, এই তালিকাও সম্পূর্ণ নয়। 14,000-এর মতো মানুষ আহত হয়েছেন, যা অনেকেই এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফেরত আসেন নাই, এবং এদের অনেকে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কিনা সেটাও সন্দেহান। তাদের দিক থেকে ধর্মের, রাজনৈতিক বিশ্বাসের পরিচয়কে অতিক্রম করা যে সম্ভব হয়েছিল কেন বাংলাদেশের মানুষ 2024 সালে সমস্ত রকম বিভেদকে ভুলে ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন? তার কারণ হচ্ছে আমাদের সকলের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। 16 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি যদি ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে আপনার আমার ন্যূনতম অধিকারগুলো পর্যন্ত আর এই দেশে ছিল না। বাংলাদেশের মানুষ ভোট দিতে চান, তিনটি ভোট হয়েছে যেখানে আপনারা ভোট দিতে পারেননি। আমি শুধু আপনারা বলতে এখানে উপস্থিত তাদের কথা বলছি না। ভোট দেওয়া সম্ভব হয়নি কারণ একজনের ইচ্ছায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে অব্যাহতভাবে তিনি এবং তার দলই ক্ষমতায় থাকবেন। কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হয়, কিন্তু সেই ম্যান্ডেটের পরিবর্তে সংবিধানকে নিজের ইচ্ছামতো পরিবর্তন করে একজন ব্যক্তি এই পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন, কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যেই এমন ব্যবস্থা ছিল এবং এখনো আছে যাতে করে
আরো একজন ফ্যাসিবাদী শাসকের উত্থান প্রতিরোধ করা খুব দুরূহ হবে। সে কারণেই আমাদের সামনে আজকে যে প্রশ্নটা উত্থাপিত হচ্ছে গণভোটের মধ্য দিয়ে, সেটা খুব সুস্পষ্ট। এইটাকে গণভোট বলছি আমরা, হ্যাঁ না ভোট বলছি, লোকে বলছে অনেক কিছু আছে, কিন্তু আসলে প্রশ্ন একটাই, এখন যেই ব্যবস্থা বিদ্যমান আছে সেই বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করতে আপনি চান কি চান না? এই বিদ্যমান ব্যবস্থায় কি হয়? আমি একটা উদাহরণ দিয়ে বলি যে প্রধানমন্ত্রী চাইলে, এবং তিনি চাইবেনই, এই নিশ্চয়তা দিয়ে আমি বলছি, তিনি চাইলে একাই সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে পারেন। তিনি চাইলেই পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের ব্যবস্থা করতে পারেন। তিনি চাইলেই কার্যত বিচার বিভাগকে নিয়ন্ত্রণ এবং প্রভাবিত করতে পারেন। এগুলি মোটেই অতিরঞ্জন নয়, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা নির্বাচন ব্যবস্থাটা কিভাবে ধ্বংস হয়েছে সেটা দেখেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে তিনটে অন্তত পক্ষে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে। কিন্তু 2011 সালে এই ব্যবস্থা বাতিল করা হয়েছিল। কিভাবে? সংসদে একটি কমিটি করা হয়েছিল। তখন ওই সংসদে বিএনপি বিরোধী দল হিসেবে ছিল এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। যখন কমিটি করা হয় সংবিধান সংশোধনের জন্য, বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, খুব স্বল্প সংখ্যক সদস্য দেওয়ার, তারা দেননি। আওয়ামী লীগের সদস্যদের নিয়ে একটি কমিটি করা হয়। সেই কমিটি 25টি বৈঠক করেছে, 104 জন ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কি থাকবে না। এর মধ্যে সাবেক প্রধান বিচারপতিরা ছিলেন, সম্পাদকরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন, অন্যান্য পেশায় যুক্ত ব্যক্তিরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন বিভিন্ন দলের। এই কমিটি 25টি বৈঠক করে এই জায়গায় উপনীত হয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, তবে তার কিছু ত্রুটি বিচ্যুতি আমরা সংশোধন করব। কিরকম? 2007-8 সালের দিকে যে সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ছিল, 2 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই কারণে ওই কমিটি সিদ্ধান্ত নিল যে 90 দিনের বেশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না, এবং তত্ত্বাবধায়ক সরকার কোনো অবস্থায় কোনো বিদেশের সাথে, অন্য দেশের সাথে চুক্তি করতে পারবে না। কেবলমাত্র একটি বৈঠকের পর এই কমিটির এই সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে যায়। সেই বৈঠকটি হয়েছিল শেখ হাসিনার সঙ্গে। 25টি বৈঠক, 104 জনের সঙ্গে আলোচনা, দিনের পর দিন বিভিন্ন রকম খসড়া প্রণয়ন ইত্যাদি সমস্ত কিছু এক ব্যক্তির ইচ্ছায় উধাও হয়ে গিয়ে আপনার আমার ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার বাতিল করে দেওয়া হয়েছিল। এই অবস্থা প্রকৃতপক্ষে এখনো বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে। আপনারা যদি সেটা অব্যাহত রাখতে চান নাগরিক হিসেবে, তাহলে আপনাদের সামনে সেই সুযোগ উপস্থিত হয়েছে। আর যদি এটা বদলাতে চান, তাহলে সেই সুযোগও আপনাদের সামনে আছে। প্রধানমন্ত্রীর এই একচ্ছত্র আধিপত্যের আরেকটা উদাহরণ আমি দিই। বাংলাদেশের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশন নিয়োগ করেন কাগজে কলমে রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতি কাকে নিয়োগ দেবেন? রাষ্ট্রপতি প্রথমে কোন রকম আলাপ আলোচনা কারোর সাথে না করেই নিয়োগ দিতেন, কিন্তু বাংলাদেশের সংবিধানে এটা সুস্পষ্ট করে লেখা আছে যে রাষ্ট্রপতি 2টো বিষয় ছাড়া সকল বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বাধ্য। 2টো বিষয় কি? একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। অর্থাৎ রাষ্ট্রপতি যখন নির্বাচন কমিশন নিয়োগ দেন, তখন প্রকৃতপক্ষে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে বাধ্য। এবং এই বাধ্যতার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এক পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়োগের জন্য একটা সার্চ কমিটির বিধান তৈরি করলেন, যে সার্চ কমিটি করা হবে,
তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেবেন, আলাপ আলোচনা করবেন এবং তার ভিত্তিতে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার আসার পরে 14, 18 এবং 24-এর নির্বাচন যেই ব্যাপক অনিয়ম এবং প্রহসন হয়েছে তা খুঁজে বের করার জন্য যে তদন্ত কমিশন তৈরি করা হয়েছিল, তারা এটা আবিষ্কার করেছেন যে রকিবউদ্দিন বলে যে যাকে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় তার নাম কোনো রাজনৈতিক দল দেয় নাই। আবার বলি, বিধিটা করা হলো যে রাজনৈতিক দল নাম দেবে, তার মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন সার্চ কমিটির মনোনয়ন অনুসারে। অথচ বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর দেয়া নামকে সম্পূর্ণ উপেক্ষা করে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নামকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল। এই ব্যবস্থাটা কি অব্যাহত থাকা উচিত বলে আপনাদের মনে হয়? যে কোনো অবস্থাতেই যদি আপনি বিবেচনা করেন তাহলে ক্ষমতার এই এককেন্দ্রীকরণ আপনাকে কোনো না কোনো ভাবে মোকাবেলা করতে হবে। 16 বছর ধরে অব্যাহত ভাবে একজনের শাসনের সময় কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমরা দেখেছি। সেই কারণেই রাজনৈতিক দলগুলো একটি স্বচ্ছ আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জায়গায় উপনীত হয়েছে যে কোনো ব্যক্তি জীবৎকালে কেবলমাত্র 10 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন। 10 বছর। এটা জাতীয় ঐকমত্য কমিশন চাপিয়ে দেয়নি, এটা রাজনৈতিক দলগুলো 30টি রাজনৈতিক দল এবং জোট প্রকাশ্যে টেলিভিশনে প্রচারিত হচ্ছে এরকম আলোচনার মধ্য দিয়ে এই জায়গায় উপনীত হয়েছে। এইটা যদি বাস্তবায়িত করতে হয় তাহলে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সংবিধানের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হলে আমাদের এই জুলাই জাতীয় সনদে যা আছে তা গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত হয়েছেন যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। অতীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় দেখা গেছে যে এটা ক্ষমতাসীন দলই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ দেন। রাজনৈতিক দলগুলো এই আলোচনা করে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছেন যে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য জাতীয় সংসদে একটি কমিটি, যাতে ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দলের প্রতিনিধিরা থাকবেন, তারা আলাপ আলোচনা করে সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন। এই ব্যবস্থাটা যদি আপনারা চান তাহলে আমার নাই। অন্যথায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে অতীতে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো আপনারা জানেন। ফলে ভবিষ্যতে ভোটাধিকার নিশ্চিত করার উপায় হচ্ছে একটি স্বাধীন নির্বাচন কমিশন। যে কমিশন গঠিত হবে আমাদের প্রতিনিধিরা জাতীয় সংসদে বসে কমিটি করে বিরোধী দল এবং ক্ষমতাসীন দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল আলাপ আলোচনা করে এই কমিশন স্বাধীন কমিশন হিসেবে নিয়োগ করবেন এবং তারাই নির্বাচন পরিচালনা করবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে। আমি ভোটের কথাটা এই কারণে বারবার বলি যে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার হচ্ছে মানুষের ভোটের অধিকার। অন্তত পক্ষে প্রতি 5 বছরে আমরা বলতে পারি যে আমি একে চাই অথবা চাই না। সেই ব্যবস্থাটা পর্যন্ত এই দেশে রক্ষা করা হয়নি। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিষয় উল্লেখিত হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কারো কোনো ভিন্ন মত নেই, সেটা কি? সেটা হচ্ছে বিচার বিভাগকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত বিচার বিভাগ স্বাধীন হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক প্রভাব
এবং অন্যান্য বিবেচনা দিয়ে আমাদের বিচার বিভাগ কলুষিত হবে, হতে থাকবে, অব্যাহত ভাবেই হয়েছে। এটা গত 54 বছর ধরে হয়েছে। 2009 থেকে 24 পর্যন্ত প্রায় 16 বছর ধরে এর সবচেয়ে ব্লেটেন্ট রূপটা আমরা দেখতে পেয়েছি, সবচেয়ে নগ্ন রূপটা আমরা দেখতে পেয়েছি। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শেষ করে যাবার সময় শেষ যে বক্তৃতা, সেখানে অন্তত পক্ষে 2 জন সাবেক প্রধান বিচারপতি সুস্পষ্ট করে এই কথাটা বলে গেছেন যে বিচার বিভাগের স্বাধীনতা কাগজে কলমে আছে, বাস্তবে আছে কিনা আপনারা জানেন। প্রধান বিচারপতিরা দায়িত্ব পালন শেষে এটা আমাদেরকে বলে দিয়ে গেছেন, যেটা দেখুন। সেই কারণেই জুলাই জাতীয় সনদ স্বাধীন বিচার বিভাগের জন্য নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের আলাদা সেক্রেটারিয়েটে প্রস্তাব করেছে এবং ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় তৈরি করেছে। কিন্তু যদি সাংবিধানিকভাবে এই ব্যবস্থা যুক্ত না হয়, তাহলে ওই ব্যবস্থা আগামীতে যে নির্বাচনের মধ্য দিয়ে যে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে, তারা চাইলেই এটা বাতিল করে দিতে পারবে। প্রকৃতপক্ষে তাদের বাতিলও করতে হবে না। নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যে কোনো কিছু যখন রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসেবে জারি করেন, সেটা পরবর্তী সময়ে সংসদ বসলে 30 দিনের মধ্যে সেটা সংসদে উপস্থাপিত হয়ে সে বিষয়ে নিষ্পত্তি করতে হবে, পাশ করতে হবে। যদি এটা উপস্থাপিত না হয়, তাহলেই যথেষ্ট হবে যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে পদক্ষেপ 54 বছর ধরে আমরা চেষ্টা করছি, যা এখন প্রকৃতপক্ষে একটা প্রশাসনিক আইনি ব্যবস্থা দাঁড়িয়েছে, তা আপনাদের চোখের সামনে নস্যাৎ হয়ে যেতে পারে। যে বিচার বিভাগ স্বাধীন নয়, সেই বিচার বিভাগের বিচার প্রক্রিয়া সঙ্গত কারণে বিভিন্নভাবে প্রভাবিত হয়, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বিভিন্নভাবে। ফলে বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অধিকাংশ এই বিষয়ে একমত হয়েছে যে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হবে এবং উপজেলা পর্যায়ে আদালত স্থাপন করা হবে। তার কারণটা হচ্ছে এই: আপনি যদি সুবিচার চান, তাহলে আপনার অ্যাক্সেস টু জাস্টিস, অর্থাৎ এই আদালতগুলোর কাছে পৌঁছবার উপায় রাখতে হবে। বাংলাদেশে এমন পরিস্থিতি বিদ্যমান যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কারো বিরুদ্ধে মামলা হলে, তারা একটা অথবা জামিনের প্রয়োজন হলে, তখন তাকে হাইকোর্ট পর্যন্ত আসতে হয় ঢাকায়। এই ব্যবস্থাগুলো বদল করা খুব জরুরি। ভুরুঙ্গামারি বা তার চেয়ে প্রত্যন্ত এলাকার থেকে মানুষ যখন ঢাকায় আসেন একটা জামিনের জন্য, তখন তাদের আর্থিক এবং শারীরিক ক্ষতিটা বিবেচনা করুন। আমি এগুলিকে একেবারেই ধারণাগত দিক থেকে বলছি তা না। কি পরিস্থিতি হয় সেটা আপনারা 2019 সালের জানুয়ারি মাসের পত্রপত্রিকা দেখলে বুঝতে পারবেন। এমন সব মামলা হয়েছে লোকজনের বিরুদ্ধে, চলৎ শক্তি রহিত মানুষ, চলতে ফিরতে পারেন না, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, উঠে দাঁড়াতে পারেন না। সেই রকম মানুষকে ঢাকায় এসে আদালতের দরজায় বসে থেকে জামিন নিয়ে ফিরতে হয়েছে। গায়েবী মামলা করার যে সুযোগ একটা পরাধীন বিচার ব্যবস্থার মধ্যে থাকে, স্বাধীন নয় এমন বিচার ব্যবস্থায় থাকে, সেইটা আপনি আমি চাইলে বন্ধ করতে পারি, কিন্তু আমাদের চাইতে হবে, আমাদেরকে চাইতে হবে। অকস্মাৎ কিছু আসবে না। বাংলাদেশ অকস্মাৎ কেউ আমাদের দেয় নাই, আমাদেরকে অর্জন করতে হয়েছে, প্রাণ দিয়ে অর্জন করতে হয়েছে, রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে। একটি স্বৈরাচারী ব্যবস্থা 8 বছর অব্যাহত ছিল। 1990 সালে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা গণতন্ত্রের যাত্রা করার সুযোগ পেয়েছিলাম। ফলে স্বাধীন বাংলাদেশ কারো দয়ার দান নয়, মানুষের রক্ত এবং প্রাণের অর্জন।
2024 সালে যে গণতন্ত্রের সম্ভাবনা হয়েছে এটাও কারো দানের বিষয় নয়। আপনি, আমি, আমাদের সন্তান, আমাদের ভাই বোনেরা রক্ত দিয়ে, প্রাণ দিয়ে সেই সুযোগ আমাদের তৈরি করে দিয়েছেন। তারা যেমন সুযোগ তৈরি করে দিয়েছেন, আমাদের একটা দায়িত্বও দিয়ে গেছেন। যারা প্রাণ দিলেন, যারা এখন আহত অবস্থায় আছেন, তারা তাদের সর্বাত্মক চেষ্টা করেছে। আপনারাও রাজপথে ছিলেন। এখন আমরা সকলে মিলে তাদের এই যে দেয়া দায়িত্ব, সেটা আমরা পালন করব কি করব না, সেটা হচ্ছে এই রকম ব্যবস্থা যেন আরেকবার তৈরি না হয়। সেই ব্যবস্থার জন্য আমরা আমাদের ভূমিকা পালন করব কি করব না, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। সেই প্রশ্ন যতক্ষণ না পর্যন্ত আমরা মোকাবেলা করব, যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে স্বচ্ছ সুস্পষ্ট অবস্থান নেব, ততক্ষণ পর্যন্ত আসলে স্থিতাবস্থা রক্ষার পক্ষে। স্থিতাবস্থা মানে কি? যা আছে তাই মানে কি? ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের রাস্তা খোলা রাখা, পরাধীন বিচার ব্যবস্থা, ন্যূনতম অধিকার যে গণতান্ত্রিক অধিকার সেটা না রাখা, এবং আপনার যে সরকারি চাকরি পাওয়ার সুযোগ এবং সুবিধা, আমাদের যে সুযোগ থাকার কথা, সেইখানে একটা বৈষম্য অব্যাহত রাখা। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন যেভাবে তৈরি হয়, তা কিভাবে কাজ করে তার একটা উদাহরণ হচ্ছে, এইচ.টি. ইমাম বলে এক ভদ্রলোক, তিনি সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের আমলে। তিনি ছাত্রলীগের কর্মীদের বলেছিলেন, তোমরা পরীক্ষা দাও, বাকিটা আমরা দেখব। আপনার সন্তান, আপনার ভাই মেধা এবং যোগ্যতায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছে না। কেননা সরকারের পক্ষ থেকে পিএসসিকে প্রভাবিত করা সম্ভব। সে কারণে জুলাই জাতীয় সনদ বলছে, রাজনৈতিক দলগুলোর অধিকাংশ এই বিষয়ে একমত হয়েছেন যে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, সরকারি কর্ম কমিশনকে স্বাধীনভাবে তৈরি করতে হবে। লক্ষ্য করে দেখুন, এই সমস্ত যে কমিটিগুলি করার কথা বলা হয়েছে, প্রত্যেকটা জাতীয় সংসদের মধ্য দিয়ে করার কথা বলা হয়েছে, যাতে করে আপনার আমার জনপ্রতিনিধিরা এই বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। এইটা যেন কোনো ছোট গোষ্ঠী, কোন রকম কয়েকজন ব্যক্তি মিলে না সিদ্ধান্ত নেয়, ব্যক্তির ইচ্ছার উপর যাতে না থাকে। গণতন্ত্রের অর্থ এই নয় যে কেবলমাত্র আমি আপনি ভোট দিতে পারবো। গণতন্ত্রের অর্থ এও যে এমন সব প্রতিষ্ঠান থাকবে যারা আমাদেরকে এই অধিকারগুলো সুরক্ষা করবে। বিভিন্নভাবে গণভোটকে কেন্দ্র করে, জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে বিভিন্ন রকম অপপ্রচার হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব যে এই অপপ্রচারগুলোর বিষয়ে আপনারা সচেতন থাকুন। যেমন ধরুন, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের কথা বলা হয়েছে এবং বলা হচ্ছে যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। জুলাই জাতীয় সনদে রাষ্ট্রের মূলনীতি হিসেবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ, সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে, উল্লেখ করতে হবে। এর পাশাপাশি অবশ্যই গণতন্ত্র থাকবে, যা ইতিমধ্যেই আছে। সর্বোপরি আমরা অধিকাংশ রাজনৈতিক দলগুলো এই মতে উপনীত হয়েছে যে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি একটা রাষ্ট্রীয় আদর্শ হিসাবে থাকা জরুরি। কেননা গত 54 বছরে সেকুলারিজমের আড়ালে অনেকভাবে অনেককে নিপীড়ন করার ব্যবস্থা তৈরি করা হয়েছে। পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেকুলারিজমের যে প্রকৃত অর্থ, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, সেটা করা সম্ভব হয়নি। সেটা আপনাদের আমার চেয়ে আপনারা আপনাদের জীবন দিয়ে সেটা বুঝতে পারেন। সেই কারণে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর অধিকাংশ এই জায়গায় উপনীত হয়েছেন যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র,
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি লিখতে হবে। এই জায়গায় বাদ বাকি অংশ তারা কি রাখবেন সেটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন। তদুপরি বাংলাদেশের সংবিধান কার্যত বাংলাদেশ যে একটি বহু ধর্মীয় বহু জাতিগোষ্ঠীর দেশ সেটার কার্যকর কোনো স্বীকৃতি বর্তমান সংবিধানে নেই, যে কারণে জুলাই জাতীয় সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী বহু ধর্মী বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। বলা হয়েছে যে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় যাবেন তাকে এই সংবিধানে এটা যুক্ত করতে হবে যাতে করে প্রত্যেকটি নাগরিক, আবারও আমি পড়ি, বহু জাতিগোষ্ঠী বহু ধর্মী বহু ভাষী এবং বহু সংস্কৃতির দেশ, এবং বলা হয়েছে যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। এইটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের জন্য, বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশী হিসেবে আমাদের যে অধিকার সেটা যেন জাতিগোষ্ঠীর নামে ধর্মের নামে বর্ণের নামে এলাকার নামে কোনোভাবেই আমাদের বঞ্চিত করা না সম্ভব হয় কোনো সরকারের পক্ষে। সেই কারণে সংবিধানে সুস্পষ্টভাবে এইটা যুক্ত করার কথা রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল 29টি রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছেন যে ভবিষ্যতে সংবিধানে এটা সুস্পষ্টভাবে উল্লেখ করা হবে। আমরা আশা করি, এবং সেটা হবে কখন, যখন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটে হ্যাঁ বিজয়ী হবে। আপনারা যদি চান, আমি যদি চাই, আমাদের পরিচিত বন্ধু বান্ধবরা যদি চান যে বহু জাতিগোষ্ঠী বহু ধর্মের এই স্বীকৃতি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে থাকুক, তাহলে আমার এবং আপনার সকলের দায়িত্ব হচ্ছে হ্যাঁ ভোটকে বিজয়ী করা। এটা আমাদের করতে হবে, কারণ আমরা এই স্বীকৃতিটা নিশ্চিত করতে চাই। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের যেই ভাষার প্রশ্ন, সেখানেও আমরা জুলাই জাতীয় সনদে এটা সুস্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতির পাশাপাশি বলা হয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। পাহাড় এবং সমতলে ভাগ করার যেই রাজনীতি জুলাই জাতীয় সনদ তার বিরুদ্ধে, সকলের সমতার জন্য, এমনকি ভাষা এবং সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে যে সমতা, সেই সমতার প্রস্তাব করেছে জুলাই জাতীয় সনদ। এই সমতা আমাদের নিশ্চিত করতে হবে। 54 বছর ধরে বাংলাদেশের মানুষ, আমরা আমাদের বিভিন্নভাবে চেষ্টা করেছি। সাংবিধানিক এই পরিবর্তন এবং সংস্কার ছাড়া, নাগরিকদের অধিকার নিশ্চিত করা ছাড়া, সেটা কেবল ভোটাধিকার নয়, তার ধর্ম পালনের অধিকার, তার ভাষাগত অধিকার, তার সাংস্কৃতিক ঐতিহ্যগত অধিকার, সমস্ত কিছু সুরক্ষা না করলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, তার ভবিষ্যৎ যদি আমরা একটা বহু জাতিগোষ্ঠী বহু ধর্মের বহু ভাষার মানুষ হিসেবে আমরা যদি স্বীকৃতি দিতে না পারি, তাহলে বাংলাদেশের যে অপরিমেয় সম্ভাবনা আছে সেগুলো আমরা বন্ধ করে রাখব। আমাকে যে পাঠানো একটি প্রশ্নে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের মানবাধিকার কিভাবে সুরক্ষা করা হবে, নারী অধিকার কিভাবে সুরক্ষা করা হবে। সংখ্যালঘু এই বিবেচনার চেয়ে প্রথম বিবেচনাটা হচ্ছে আপনার এবং আমার, সেটা হচ্ছে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে সমতার ভিত্তিতে সমান অধিকার নিশ্চিত করতেই হবে। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে ধর্মীয় বিশ্বাস কিংবা অন্য কোনো কারণে যাতে করে কোনো অবস্থাতে রাষ্ট্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য তৈরি করতে না পারে, সেজন্যই আমরা বলেছি, রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে এটা সুস্পষ্টভাবে বলতে হবে যে এই দেশটি বহু জাতি গোষ্ঠী বহু ধর্মের এবং তার সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে এবং
রাষ্ট্রের মূলনীতি হিসেবে ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করার মধ্য দিয়ে কেবলমাত্র সেটা অর্জন করা সম্ভব। আমরা আশা করি যে আপনারা যে যেখানেই আছেন প্রত্যেকে এই বিষয়গুলোকে সুস্পষ্টভাবে অন্যদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনাদের হাতে যে জুলাই জাতীয় সনদ আছে, যে কোনো রকম প্রচারের সময় একটু পরে দেখবেন যে ওইখানে আসলেই সেটা উল্লেখিত আছে কি নাই। তারই ভিত্তিতে আসলে জুলাই জাতীয় সনদের ভিত্তি করে যে গণভোট হচ্ছে সেই গণভোটে আপনারা ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে কিছু আরেকটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, কিভাবে ভোট দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে আপনারা দুটো ব্যালট পাবেন। যে কোনো ভোটার ভোট কেন্দ্রে গেলে দুটো ব্যালট পাবেন, 2 রঙের দুটো ব্যালট। সাদা ব্যালটে থাকবে রাজনৈতিক দল মনোনীত এবং নির্দলীয় ব্যক্তিদের নাম এবং মার্কা। ওই ব্যালটে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বিবেচনায় যাকে ভালো মনে হয়, সেটা আপনার রাজনৈতিক বিবেচনা, দলের বিবেচনা হোক, ব্যক্তির বিবেচনা হোক, লোক ভালো বিপদে কাছে পাই এই বিবেচনা হোক, সেখানে আপনারা একজন ব্যক্তিকে ভোট দেবেন। অন্য ব্যালটটি থাকবে গোলাপি রঙের। সেখানে বলা হবে যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে ঐকমত্যগুলো হয়েছে, যে ব্যবস্থার কথা বলা হয়েছে, তাকে 4 ভাগে ভাগ করে, 4টা প্রশ্ন না কিন্তু 4 ভাগে ভাগ করে দেখানো হয়েছে কি কি জিনিস আছে আপনি সামগ্রিকভাবে এর সঙ্গে একমাত্র দ্বিমত। এইখানে মার্কা থাকবে, প্রথমত হ্যাঁ, তার পাশে একটা মার্কা থাকবে, সেটা হচ্ছে টিক চিহ্ন, না তার পাশে একটা ক্রস চিহ্ন। আপনাদের সিল দিতে হবে, যেমন সাদাটার মধ্যে মার্কার পাশাপাশি এই ক্ষেত্রেও আপনি মার্কার উপর দিতে দেবেন। হ্যাঁ ভোটের মার্কা ওই অর্থে টিক চিহ্নই হচ্ছে হ্যাঁ ভোটের মার্কা। রাজনৈতিক দলের যেমন মার্কা আছে, প্রার্থীদের যেমন মার্কা আছে, সেরকমই গণভোটের ক্ষেত্রে হ্যাঁ ভোটের গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। এইটা সবাইকে বলার চেষ্টা করুন। আরো কিছু প্রশ্ন আছে, আমি তার কিছু কিছু দেখে আমি একটু পরে আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারব। এর মধ্যে যেমন একজন প্রশ্ন করেছে, গণভোটের প্রচারপত্রে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকারের বিষয়ে কোনো উল্লেখ নাই কেন? প্রকৃতপক্ষে এইখানে আপনি যদি প্রচারে দেখেন, নাগরিক হিসেবে সকলের সমতার কথা বলা হয়েছে। নাগরিক হিসেবে সকলের সমতার বিষয়টা এই জুলাই জাতীয় সনদে আছে, সেটাই আমি একটু আগে আপনাদের পড়ে শোনালাম। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এই দেশে একটি বহুজাতিক, বহু ধর্মের, বহু জাতিগোষ্ঠীর, বহু ভাষা, সেটাকে স্বীকৃতি দিতে হবে। সেটাই বলা হয়েছে ভাষার দিক থেকেও। ফলে আলাদা করে আপনি সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিবেচনায় নয়, কিন্তু সেই বিবেচনাটা আছে বলেই এইখানে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদে বলা হয়েছে যে সাংবিধানিকভাবে আমাদের এই বহু জাতি গোষ্ঠী, বহু ধর্মের স্বীকৃতি দেয়া অত্যাবশ্যক। অন্যথায় আপনি যতই ইকুয়ালিটির কথা বলেন, সেই ইকুয়ালিটি প্রতিষ্ঠিত করা যাচ্ছে না। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে বিভিন্ন কমিটির কম্পোজিশনে প্রতিনিধিদের থাকা না থাকা, সনাতন ধর্মের প্রতিনিধিদের থাকা না থাকার প্রশ্ন, বিশেষ করে সংবিধান সংস্কারের কথা বলেছেন। সংবিধান সংস্কার কমিশনের কাঠামোর মধ্যেই আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন রকম সামাজিক এবং ধর্মীয় সংগঠনের সাথে তখন একাধিকবার বৈঠক করেছি, এবং সেই অর্থে সনাতন ধর্মের অনুসারীদের প্রতিনিধিদের সাথে আমাদের বৈঠক হয়েছে, তাদের বক্তব্যগুলো শোনা হয়েছে। সেগুলো অন্যান্য সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ক্ষেত্রে যেভাবে বিবেচনা করা হয়েছে সেভাবেই বিবেচনা করা হয়েছে। এবং এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, যে ধারার কথা উল্লেখ করলাম আমি, যেটা অন্তর্ভুক্ত করতে হবে বলে সংবিধান সংস্কার কমিশন একমত হয়েছে, রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেইটা বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার
পরিপ্রেক্ষিতেই এই বিষয় যুক্ত করা হয়েছে। গণভোটের আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি যে আপনাদের প্রশ্ন হচ্ছে মিথ্যা অজুহাতে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নিহত হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের শহীদ হিসেবে গণ্য করা হবে না কেন। সেভাবে কিন্তু বলা হয়নি যে কাউকে শহীদ হিসেবে গণ্য করা হবে কি হবে তা নয়। জুলাই অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন তাদেরকে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধা হিসেবে শনাক্ত করা হয়েছে। সেক্ষেত্রে ধর্মীয় বিবেচনা বা কোন ভাষা, কোন এলাকা, কোনো কিছুই বিবেচনা করা হয়নি। জুলাই সনদে সংখ্যালঘুদের সুরক্ষা এবং সংখ্যালঘু বিষয়ক আইন বা মন্ত্রণালয়ের বিষয়টি কোনো নির্দেশ আছে। আমি একটু আগে সেটা ব্যাখ্যা করেছি যে কিভাবে আমরা সকলকে সমতার জায়গায় স্থাপন করে সকলের মর্যাদা, আমরা সেটাও বলেছি যে মর্যাদা নিশ্চিত করতে হবে এবং এটা সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে। স্বাধীনতার পর থেকে এই নির্যাতন হয়েছে, পদক্ষেপগুলো কি? পদক্ষেপগুলো হচ্ছে এই যে শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে বা সাংবিধানিকভাবে কোনো আদর্শ থাকলেই যথেষ্ট নয়। সমাজে যদি সহিষ্ণুতা তৈরি করতে হয় তাহলে সকলকে সমান মর্যাদা দিতে হবে এবং সকলকে সুরক্ষা দিতে হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে গত 54 বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হলেও আমরা দেখেছি যে যারা ধর্মীয় বা জাতিগতভাবে সংখ্যালঘু তাদের সমান অধিকার প্রতিষ্ঠা করা যায়নি। এক্ষেত্রে বড় রকমের ব্যত্যয় আছে। সেই ব্যত্যয় মোকাবেলা করতে হবে আমার আপনার সকলের সম্মিলিত প্রচেষ্টায়। নাগরিক হিসেবে আমরা কিছু কিছু প্রস্তাব যে কারণে করেছি সাংবিধানিকভাবে সমতার নিশ্চয়তা বিধান করতে, কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এমনভাবে সজাগ থাকি যে কোনো রাজনৈতিক দল যিনি ক্ষমতায় থাকুন তারা যেন এই ধরনের বিভাজনকে উস্কে দিয়ে বা সেগুলোকে ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা না করেন। আমরা লক্ষ্য করেছি যে অন্যান্য সময়, অতীতে বিভিন্ন সময় এমন সব পরিস্থিতি তৈরি করা হয়েছে যেগুলো বাংলাদেশের ধর্মীয় এবং জাতিগতভাবে যারা সংখ্যালঘু তাদের উপর নিপীড়নের পথ করে দিয়েছে। সেগুলোর জন্য দরকার হচ্ছে এক, যে সাংবিধানিক স্বীকৃতি; দুই, বিরাজমান যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করলে এই বিষয়ে সুবিচার পাওয়ার সম্ভাবনা বাড়বে। সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণ। ধর্মীয় বিবেচনায় নয়, আমাদেরকে প্রত্যেক ধর্মের সুরক্ষার জন্য প্রত্যেককেই কাজ করতে হবে। এর বাইরে থেকে আলাদা করে আমি আপনারটা বা আপনি আমারটা বা আমি আমারটা আপনি আপনারটা রক্ষা করবেন, তাহলে এই বিভক্তি তৈরি হবে। যতভাবে বিভক্তি তৈরি হবে তত বেশি যারা বিভিন্ন রকম অসৎ উদ্দেশ্যে বিভক্ত করার চেষ্টা করেন তারা লাভবান হবে। আমরা সেটা অতীতে লক্ষ্য করেছি। সে কারণেই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে প্রথম এবং সবচেয়ে বড় জিনিস, নাগরিক হিসেবে বাংলাদেশে সকলের সমতার যে লড়াই, সেই লড়াইয়ে আপনার আর আমার মধ্যে কোনো ফারাক নেই, কোনো পার্থক্য নেই। আপনার অধিকার নিশ্চিত না করা গেলে আমার অধিকার নিশ্চিত হবে না। আমার অধিকার আলাদা বলে কিছু নেই। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার হচ্ছে সমানভাবে যেন আমরা রাষ্ট্রের কাছ থেকে, রাষ্ট্রের দৃষ্টিতে আমরা যেন সমান থাকতে পারি, সেটা নিশ্চিত করতে হবে। সেটা সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতার মধ্য দিয়ে সেটা নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক প্রতিগ্রহণের মধ্য দিয়ে সেটা নিশ্চিত করতে হবে। সেই প্রচেষ্টায় আপনি, আমি, আমরা সকলে এক। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সমাজের বিভিন্ন অংশের মানুষের সাথে যখন কথা বলেন আপনারা এটা বোঝাবার চেষ্টা করুন যে জুলাই জাতীয় সনদ রাষ্ট্রের মূলনীতি হিসেবে সুস্পষ্টভাবে ধর্মীয় স্বাধীনতা উল্লেখ করার জন্য রাজনৈতিক দলগুলোকে অধিকাংশ রাজনৈতিক দলকে সম্মত করাতে সক্ষম হয়েছে। ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি নিশ্চিত করার সবচেয়ে সহজ এবং গ্যারান্টি হচ্ছে যদি জুলাই জাতীয় সনদ গণভোটে বিজয়ী হয়, যা রাজনৈতিক দলগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য থাকবে। আপনারা
এই সকালবেলা যথেষ্ট কষ্ট করে এসছেন, আমার কথা আপনারা শুনেছেন, সেজন্য আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আবার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই।